বাংলাদেশ আর মিয়ানমার বঙ্গোপসাগরের বুকে দুই প্রতিবেশী। বহু বছর ধরেই কিন্তু এদের মধ্যে আধিপত্য নিয়ে একটা নীরব প্রতিযোগিতা চলছে। তো প্রশ্নটা খুবই সহজ, যদি কখনো কোনো সংঘাতের পরিস্থিতি তৈরি হয় তাহলে নৌশক্তিতে কে জিতবে? চলুন আজকের এই বিশ্লেষণে আমরা এই জটিল প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করি। এখন মনে হতেই পারে, আরে র্যাঙ্কিং দেখলেই তো হয়, কিন্তু মজার ব্যাপার হলো এখানেই গল্পের শুরু। কারণ র্যাঙ্কিং দেখলেই যে সবসময় আসল ছবিটা পরিষ্কার বোঝা যায়, ব্যাপারটা মোটেও তেমন না। এই স্লাইডটা একটু খেয়াল করুন, কি অদ্ভুত একটা ব্যাপার। দুটো আলাদা সোর্স থেকে পাওয়া র্যাঙ্কিংয়ে ফলাফল কিন্তু একেবারে উল্টো। একটা সূত্র বলছে বাংলাদেশ এগিয়ে, আরেকটা বলছে মিয়ানমার। এই যে একটা কনফিউশন, এটাই আমাদের আরও গভীরে যেতে বাধ্য করছে। র্যাঙ্কিংয়ের বাইরে আসল শক্তিটা আসলে কোথায় লুকিয়ে আছে? আচ্ছা, ঠিক আছে, চলুন এই ধোঁয়াশা কাটাতে আমরা সবার আগে সরাসরি তথ্যের দিকে তাকাই। মানে একদম সোজা সাপটা হিসেবে কাগজে কলমে কার কত শক্তি সেই হিসাবটা একবার মিলিয়ে দেখা যাক। দেখুন, গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য বলছে মোট জাহাজের সংখ্যায় মিয়ানমার প্রায় দ্বিগুণ এগিয়ে। ওদের বহরে আছে 239টা জাহাজ আর আমাদের বাংলাদেশের 121টা। কিন্তু দাঁড়ান, শুধু সংখ্যা দেখলেই তো হবে না। যেমন ধরুন ফ্রিগেটের মতো গুরুত্বপূর্ণ যুদ্ধজাহাজ, সেখানে কিন্তু বাংলাদেশ একটু হলেও এগিয়ে আছে। তার মানে চিত্রটা যতটা সহজ মনে হচ্ছে ততটা সাদাকালো নয়। এই সংখ্যাটা দেখুন, 339। এটা হলো মিয়ানমার নৌবহরের মোট জাহাজের সংখ্যা। কাগজে কলমে এটা অবশ্যই একটা বিশাল শক্তি, যা তাদের বঙ্গোপসাগরের অন্যতম বড় নৌশক্তি হিসেবে একটা পরিচয় দেয়। এই সংখ্যার জোরেই তারা র্যাঙ্কিংয়ে প্রায়ই এগিয়ে থাকে। আর এর ঠিক বিপরীতে বাংলাদেশের সংখ্যাটা হল 121, যা মিয়ানমারের প্রায় অর্ধেক। প্রথম নজরে এই ব্যবধানটা অনেক বড় মনে হতে পারে, তাই না? কিন্তু একটা নৌবাহিনীর শক্তি কি শুধু জাহাজের সংখ্যা দিয়ে মাপা যায়, নাকি এর ভেতরে আরও অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার আছে? চলুন সেটাই দেখি। এবার একটু অন্যদিকে তাকাই। এই সংখ্যাটা দেখুন, 7। এটা হলো বাংলাদেশের ফ্রিগেটের সংখ্যা। ফ্রিগেট হলো বহুমুখী ক্ষমতার একটা যুদ্ধজাহাজ, যা যেকোনো আধুনিক নৌবাহিনীর মেরুদণ্ড হিসেবে কাজ করে। এই সংখ্যাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা বিশেষ ধরনের সক্ষমতার ইঙ্গিত দেয়। আর মিয়ানমারের ফ্রিগেট আছে 6টা। দেখলেন তো, মোট জাহাজে পিছিয়ে থাকলেও এই রকম একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু একটা জাহাজে এগিয়ে আছে। এখানেই বোঝা যায় যে আসল শক্তি শুধু সংখ্যায় নয়, বরং গুণগত মান আর প্রযুক্তিতেও লুকিয়ে থাকে। আর সেই লড়াইটা কোথায় সবচেয়ে বেশি জমে উঠেছে, চলুন দেখা যাক। আসল শক্তি লুকিয়ে আছে প্রযুক্তিতে আর সমুদ্রের অনেক গভীরে। আর এখানেই আসে সাবমেরিনের কথা। আধুনিক নৌযুদ্ধে সাবমেরিন হলো একটা সত্যিকারের গেম চেঞ্জার। বাংলাদেশের কাছে আছে চীনের তৈরি 2টো মিং ক্লাস সাবমেরিন। অন্যদিকে মিয়ানমারের কাছে আছে ভারতের দেওয়া একটা কিলো ক্লাস আর চীনের দেওয়া একটা মিং ক্লাস সাবমেরিন। তো কাগজে কলমে মিয়ানমারের সাবমেরিন 3টা, বাংলাদেশের 2টি। কিন্তু এখানেও সংখ্যার চেয়ে গুণগত মান অনেক বেশি জরুরি। এই কথাটা একবার ভাবুন তো। ভারতের একজন নিরাপত্তা বিশ্লেষক মিয়ানমারকে দেওয়া কিলো ক্লাস সাবমেরিন সম্পর্কে বলছেন, এর ডাকনাম হল ব্ল্যাক হোল। কেন? কারণ একে খুঁজে বের করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। বিশ্লেষকরা বলছেন যে মিয়ানমারের ওই 1টা কিলো ক্লাস সাবমেরিন বাংলাদেশের 2টো মিং ক্লাস সাবমেরিনের চেয়েও বেশি কার্যকর হতে পারে। কারণ কিলো ক্লাস অনেক বেশি আধুনিক, নিঃশব্দ আর অনেক লম্বা সময় ধরে পানির নিচে থাকতে পারে। অন্যদিকে মিং ক্লাস সাবমেরিনগুলো কিন্তু পুরনো প্রযুক্তির আর তুলনামূলকভাবে বেশ শব্দ করে, যা শত্রুর চোখে সহজে ধরা পড়ার ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। এখন প্রশ্ন হল, এই নৌ প্রতিযোগিতাটা হঠাৎ করে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল কেন? এর পেছনের কারণটা কিন্তু শুধু বাংলাদেশ আর মিয়ানমারের মধ্যেই সীমাবদ্ধ নেই। এখানে জড়িয়ে আছে আঞ্চলিক বড় শক্তিগুলোর আরও বড় কৌশল। প্রথম আলোর একটা বিশ্লেষণ বলছে, চীন এবং ভারত এই দুই বড় দেশই বাংলাদেশকে নিজেদের অস্ত্রের একটা বড় বাজার হিসেবে দেখে। কিন্তু মিয়ানমারকে তারা দেখে একজন কৌশলগত পার্টনার হিসেবে। আর মিয়ানমারের উপর প্রভাব বিস্তারের জন্য এই দুই দেশ একে অপরের সাথে রীতিমতো প্রতিযোগিতা করছে। চীন মিয়ানমারের নৌ অবকাঠামোতে বিপুল পরিমাণে বিনিয়োগ করছে। তাদের আসল লক্ষ্য হল বঙ্গোপসাগরে মিয়ানমারকে একটা ন্যাভাল প্রক্সি, বা বলা যেতে পারে একটা ছায়া নৌশক্তি হিসাবে তৈরি করা। মানে মিয়ানমারের নৌশক্তিকে ব্যবহার করে চীন আসলে পরোক্ষভাবে এই অঞ্চলে নিজের প্রভাব বিস্তার করতে চায়, যা ভারত মহাসাগরে তাদের যাতায়াত একদম নিশ্চিত করবে। তো বুঝতেই পারছেন, খেলাটা আসলে অনেক বড়। এই যে এতক্ষণ ধরে আমরা সামরিক সক্ষমতা নিয়ে আলোচনা করছি, এটা কিন্তু কোনো তাত্ত্বিক বিষয় না। এর পেছনে আছে একটা ঐতিহাসিক বিরোধের বাস্তবতা, যা দুই দেশকে প্রায় যুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল একবার। 1974 সাল থেকে সমুদ্রসীমা নিয়ে আলোচনা শুরু হলেও
2008 সালে পরিস্থিতি একেবারে চরমে ওঠে। মিয়ানমার যখন বিতর্কিত এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য যুদ্ধজাহাজ পাঠায়, তখন বাংলাদেশও তার নৌবাহিনী পাঠায়। প্রায় একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল তখন। শেষমেশ 2012 সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে এই সমস্যার সমাধান হয়। এই স্লাইডের ছবি দুটো দেখুন। বাম পাশের ছবিতে দেখা যাচ্ছে কিভাবে দুই দেশের দাবি করা সমুদ্রসীমা একে অপরের ওপর চলে আসছিল, আর ডান পাশের ছবিতে দেখা যাচ্ছে আন্তর্জাতিক আদালতের রায়ের পর একদম চূড়ান্ত সীমানা। এই দুটো ছবিই আসলে বলে দেয় বিরোধটা কতটা গভীর ছিল। তাহলে সব মিলিয়ে আমরা কি বুঝতে পারলাম? সত্যিকারের নৌশক্তি কিন্তু কেবল জাহাজের সংখ্যা দিয়ে মাপা যায় না। এর সাথে জড়িয়ে আছে প্রযুক্তি, ভূ-রাজনৈতিক সমর্থন আর বাস্তব অভিজ্ঞতা। এই সবগুলো মিলিয়েই একটা দেশের আসল সামুদ্রিক শক্তি তৈরি হয়। তাহলে শেষ প্রশ্নটা কিন্তু থেকেই যায়, বঙ্গোপসাগরের শক্তির এই ভারসাম্য ভবিষ্যতে কোন দিকে যাবে? প্রযুক্তি, অর্থনীতি আর ভূরাজনীতির পরিবর্তনের সাথে সাথে এই সমীকরণও কিন্তু বদলে যাবে। এই ধরনের আরও গভীর বিশ্লেষণ দেখতে চাইলে আমাদের সাথেই থাকুন।